রণপ আর কথা বাড়ে না, চুপচাপ খেয়ে নেয়। খাওয়া শেষে মুখ ধুইয়ে দেয়। প্লেট রেখে এসে রণপের মুখ থেকে শুনে ওষুধ এগিয়ে দেয়। রণপ বিনা বাক্যে খেয়ে নেয়। রণপ শুয়ে পড়ে। সিরাত লাইট অফ করে কম্বল টেনে শুয়ে পড়ে। দুজনে দুদিকে উল্টো ঘুরে শুয়ে আছে। রণপ ভাবে একটা সংসার এগিয়ে নিয়ে যেতে কি কেবল দুটো মানুষেরই ভালোবাসা বাধ্যতামূলক? তারা তো ভালো না বেশেও বেশ আছে। এই যে একজনের প্রয়োজন অন্যজন এগিয়ে যাচ্ছে, দুজনের প্রতি দুজন দায়িত্বগুলো সঠিকভাবে পালন করছে। এর চেয়ে বেশি কি প্রয়োজন? দায়িত্ব আর প্রয়োজন পূরণ হলেই তো সংসার সুন্দর। জীবনের এই জটিল সমস্যার সমাধান করতে করতে একটা সময় নিদ্রায় তলিয়ে যায় সে। পরের দিন সকালে নাস্তা করে বসার ঘরে বসেছে আলোচনা সভা, আবার মত বিনিময় সভাও বলা চলে। সেখানে উপস্থিত আছে বাড়ির সকলে। ইতিমধ্যে সবাই জেনে গেছে কেন সকাল সকাল আজমল শিকদার সকলকে এখানে ডেকেছেন। নীরবতা ভাঙ্গেন আজমল শিকদার। তিনি বলেন, তোমরা সবাই জানো তোমাদের কেন ডাকা হয়েছে এখানে। তবুও আবারও বলি, আমি মনোয়ার ও আরাফাত ঠিক করেছি মাহিয়ার উদ্দেশ্যে এতিমখানায় খাওয়াবো এবং সামর্থ্য অনুযায়ী কিছু দান করব। এখন তোমরা কি বলো? ভাইজান, আপনারা যা ভেবেছেন তা নিঃসন্দেহে খুব চমৎকার। তবে কি দেওয়া হবে বা কি খাওয়ানো হবে তা কি ঠিক করা হয়েছে? না, এই জন্যই সবাইকে ডাকা। তোমরা সবাই সবার মতামত জানাও, সবার মতের ভিত্তিতেই সব ঠিক করা হবে। আবু, আপনারা কিছু চিন্তা করেননি? আপনারা মুরব্বী মানুষ, এসব বিষয়ে জানাশোনা ভালো। আপনারা বলুন, যদি কিছু কম বেশি করতে হয় সেটা না হয় আমরা বলবো। জি আব্বু, আমার সব অ্যারেঞ্জমেন্ট করে নেব, আপনারা বলুন। মনোয়ার, তুমি বলো তোমার ভাবনা কি? আমি ভাবছি খাবার হিসেবে খিচুড়ি, মাংস, সাথে 2-3 ধরনের সবজি, দই, মিষ্টি। ফুপা, খিচুড়িটা তো সবাই পছন্দ করে না। এখন যদি খিচুড়ি দেওয়া হয়, যারা খিচুড়ি খায় না তারা তো অভুক্ত থেকে যাবে, আর নয় তাদের মনক্ষুণ্ণ হবে। হ্যাঁ, ও ঠিকই বলেছে, সবাই তো আর খিচুড়ি খায় না। তাহলে কি খিচুড়ি বাদ দেওয়া হবে? হ্যাঁ, এটা তো আমার মাথাতে আসেনি। সাদা ভাতই ঠিক আছে। আরাফাত, তুই তাহলে খাবারের লিস্টটা করে ফেল। জি ভাইজান। আরাফাত শিকদার ঘর থেকে খাতা কলম এনে লিস্ট করতে শুরু করেন। রামিম বলে, আর মাংস দেওয়া হবে কোনটা? গরু বা ছাগলের? খাসি দিলে কেমন হয়, সাথে মুরগি থাকলো। মাশরাফির কথাই থাক আরাফাত, এটাই ফাইনাল। আর সবজি হিসেবে থাকবে পটল, আলু, বেগুন ভাজি, সাথে দই মিষ্টি। আব্বু, খাবারের হিসাব তো গেল, এখন কি কি দেওয়া হবে তা ঠিক করে নিলে হয়। হ্যাঁ, সেটাই। মনোয়ার, তুমি শুরু করো। ভাইজান, মুনিরা বলছিল ওখানে তো অনেক বাচ্চার কাপড় নেই, প্রয়োজনীয় জিনিস নেই। তো আমরা যদি সেসব বাচ্চাদের কাপড় সহ অন্যান্য সামগ্রী দিই তবে কেমন হয়? ভাবনা ভালো, তবে শুধু কাপড় আর টুকটাক জিনিস দেওয়াটা কেমন দেখায় না? আব্বু, আমি বলছিলাম যে এভাবে না দিয়ে যদি আমরা সেখানকার কিছু বাচ্চা যাদের বাবা মা কেউ নেই বা খুবই দরিদ্র, তেমন কিছু বাচ্চার দায়িত্ব যদি নেওয়া হয় তবে কেমন হয়? তাদের পড়াশোনা থেকে শুরু করে খাওয়া দাওয়া সব খরচই আমাদের পক্ষ থেকে বহন করা হবে। তোমার চিন্তা ভাবনা চমৎকার, তবে মনোয়ার, তুমি কি বলো? হ্যাঁ ভাইজান, এটা করলেই মনে হয় ভালো হবে। সাথে এখন আমরা সেখানে কম্বল, শীতবস্ত্র দান করি। তবে এইটাই কথা থাকলো, ইস্তিয়াক, তুই, মাশরাফি, রনফ ও রামিমকে নিয়ে এতিমখানা মাদ্রাসাগুলোতে খোঁজ নে। 2-1 দিনের মধ্যে একটা তালিকা করে ফেলো। জি ভাইজান, আমি বিকেলেই ওদের নিয়ে বেরিয়ে পড়ব। আলোচনায় এখানেই সমাপ্ত হয়। সেদিন বিকেলে ইস্তিয়াক লোক লাগিয়ে শহরের বিভিন্ন মাদ্রাসায় খোঁজ খবর নেয়। পরের দিন বাছাই করা মাদ্রাসাগুলোতে যায় তারা। সেখানকার শিক্ষকদের সাথে কথা বলে ছাত্রদের তথ্য নিয়ে লিস্ট তৈরি করে নেয়। দিন ঠিক করেছে এই শুক্রবার। আজ মঙ্গলবার। রান্নার লোক থেকে শুরু করে বাজার করা সব করতে হবে। এ সকল দায়িত্ব এসে পড়েছে ইস্তিয়াক, রামিম, রনব ও মাশরাফির ওপর।
মাশরাফি অসুস্থ, তাই তাকে কাজে হাত দিতে দেয় না তেমন। তবুও মাশরাফি জেদ করেই তাদের সাথে তাল মিলিয়ে কাজ করে। তার বোনের উদ্দেশ্যে এই আয়োজন। সে ভাই হয়ে হাত লাগাবে না তা হয়, বোন তার উপর অভিমান করে চলে যেতেই পারে, সে তো বড় ভাই, সে তো মুখ ফিরিয়ে থাকতে পারে না। প্রথমেই ঠিক করা হয় বাবুজি, তারা চাই সব আয়োজন নিজেরাই করবে। রান্নার আয়োজন হবে বাড়ির পেছনের দিকে খোলা জায়গাটায়। দুজন বাবুজি ঠিক করা হয়েছে, তারা লিস্ট মিলিয়ে বাজার করে সব প্রস্তুতি সেরে ফেলে বৃহস্পতিবারের মধ্যেই। শুক্রবার ভোর থেকে শুরু হয় রান্নার আয়োজন। নামাজের আগেই সব খাবার সেখানে পৌঁছাতে হবে। নামাজের পর খাবার পরিবেশন করা হবে। বাড়ির সকলেই সকালে থেকে ব্যস্ত। সারা বলতে যে বাড়িতে একটা প্রাণী আছে সে খেয়াল কারণ নেই। সকালে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে শুয়েছিল। এরপর একটা লোকও খুঁজে পাচ্ছে না, তাকে একটু হুইল চেয়ারে বসিয়ে দেবে। বাইরে থেকে কথাবার্তার আওয়াজ শুনছে। বাড়ির বাইরে নাকি ছাগল জবাই করা হয়েছে। সে ঠিক থাকলে এতক্ষণে কতবার বাগানে গিয়ে ঢু মেরে আসতো, আর কত যে আম্মুর বকা খেত তার হিসেব নেই। আজ তার এই অবস্থার জন্য কিছুই পারছে না। আরাফাত শিকদার ও মুনাওয়ার সাহেব সব কিছু তদারকি করছেন। তাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে মাশরাফি ঘর থেকে দুটি চেয়ার আনতে যায়। যাওয়ার পথে একবার উকি দেয় সারার ঘরে। মেয়েটা চুপচাপ আদশা হয়ে বসে আছে, নজর ডান পাশের জানালার দিকে, মুখটা বেশ ভার। মাশরাফির খারাপ লাগে তা দেখে। মেয়েটা যদি আজ ঠিক থাকতো তবে কি এভাবে ঘরে আটকে বসে থাকতো? ঘরময় ছুটে বেড়াতো। সে কি ভেবে এগিয়ে যায় ঘরের ভেতর। বাগানে যাবি সারা? পরিচিত আওয়াজ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকাই মাশরাফির দিকে। আজ অনেক দিন পর মাশরাফি ভাই তার সাথে কথা বলেছে। ঢাকা থাকতে মাঝে মাঝে কল দিল, একটা সময় কল দাও বন্ধ করে দিয়েছে। মাশরাফি জবাব না পেয়ে আবারও শুধাই, যাবি বাগানে? কে নিয়ে যাবে? সেই থেকে ঘরে বসে কেউ একটু এসে নামিয়ে দিচ্ছে না, কত সময় এভাবে থাকা যায়? মাশরাফির একটু খারাপ লাগে। সে এগিয়ে আসে বিছানার কাছে, সারার দিকে ঝুঁকে বলে, ঘাড়ের উপর হাত রাখ, শক্ত করে ধরিস কিন্তু, না হলে পড়ে গিয়ে ব্যথা পাবি। আপনারও তো পায়ে ব্যথা, আপনারও তো কষ্ট হবে, আপনি বরং কাউকে ডেকে দিন। অতটাও ব্যথা নেই, তুই ভরসা করতে পারিস, ব্যথা পেতে দেবো না তোকে। কিন্তু ভাইয়া। কোনো চিন্তা করিস না সারা, যেতে চাইলে চল, না হলে আমি চলে যাচ্ছি, বাইরে অনেক কাজ পড়ে আছে। সারার কোনো কথা বাড়ায় না। সে এক হাতে মাশরাফির ঘাড় শক্ত করে চেপে ভর দেয়। মাশরাফি খুবই সাবধানে তাকে হুইল চেয়ারে নামিয়ে দেয়। মাশরাফি হালকা হেসে বলে, দেখলি, নামিয়ে দিলাম তোকে। সারা তার দিকে তাকিয়ে হেসে দেয়। তোর গায়ে যে ওজন, তাতে যদি আমি শয্যাশায়ীও থাকি তবুও তুলতে কষ্ট হবে না। চল তোকে বাগান থেকে ঘুরিয়ে আনি। মাশরাফি সারাকে নিয়ে বাগানের দিকে যায়। সারা দু চোখ ভরে দেখে সব আয়োজন। রান্নার কাজ শেষ, এখন খাবারগুলো মাদ্রাসায় নিয়ে যেতে হবে। আজানের সময় হয়ে এসেছে। খাবার নিয়ে যাবে বাড়ির ছেলেরা, সাথে যাবে ইস্তিয়াক, আজমল, মুনওয়ার, আরাফাত। তারা পরে যাবে। তারা উপস্থিত থেকে খাবার পরিবেশন করবে। সিরাত বলে বলে নাহিলকে গোসলে পাঠিয়েছে। সে ছেলে এবং ছেলের বাবার কাপড় বের করেছে কাবার থেকে। আজ শুক্রবার নামাজে যাবে, তাই পাঞ্জাবি বের করেছে। ছেলে তার এখানে এসে সাপের 5 পা দেখেছে। কোনো কথা একবারে বললে শোনানো যায় না। যতক্ষণ না ঝাড়ি খাবে ততক্ষণে কানে তোলে না। সেদিন তো রাতে ঘুমাতে যাওয়ার আগে রনাফের কাছে খেয়েছে সেই রকমের একটা ঝাড়ি। বাপকে ধরে যে একটু কাঁদবে সে সুযোগও দেয়নি ছেলেটাকে। পরে সিরাতের কাছে সে কি কান্না জুড়ি দিয়েছিল। সে তো প্রথমে ভেবেছে মেরেছে, তখন একটু কষ্ট পেল। পরে যখন শুনল ঝাড়ি খেয়েছে তখন তার কান্না দেখে হাসি পাচ্ছিল। তবে তার সামনে হাসাটা ঠিক হবে না। রনব হন্তদন্ত পায়ে ঘরে ঢুকে সিরাতকে চোখে পড়ে। সারাদিনে এই মহিলার টিকিটাও সে দেখেনি, আজ দেখবো বা কি করে। সে ছিল সারাদিন বাইরে, আর তার বউ ছিল ঘরে। একটা বারের জন্য বাইরে আসেনি। সারাদিনে কি মনে পড়েনি যে তোমার একটা স্বামী আছে? তুমি একজন বিবাহিত নারী। হঠাৎ কারোর আওয়াজে একটু ঘাবড়ে যায়, পরক্ষণে সামলে নেয় নিজেকে। রনাফের প্রশ্নের জবাবে সিরাত বলে, এমন মনে হওয়ার কারণ? যেভাবে এড়িয়ে এড়িয়ে চলছো তাতে দেখে তো মনে হয় না আমরা একে অপরকে চিনি। আচ্ছা, সমস্যা তাহলে এখানে? তা এখন পরিচিত মনে করাতে কি করতে হবে? তেমন কিছুই না, একটু জড়িয়ে টড়িয়ে ধরলেই বুঝে যাবো যে তুমি ভালো নেই।
হঠাৎ এমন আবদারে সিরাত ভ্যাপা চাকা খেয়ে যায়। এমন সময় এমন কথা সে আশা করেনি। রনফ বলে, কি হলো, শুনতে পাওনি? শুনেছি, তবে জবাব দিতে আগ্রহী না। তোমাকে তো ভালো ভেবেছিলাম। তুমি তো দেখছি চরম বেয়াদব। স্বামীর মুখের উপর এমন না করা, ছি। আমি কি বলছিলাম আমাকে ভালোভাবেন? কথা না বাড়িয়ে ফ্যানের নিচে এসে বসেন তো। ঘেমে নিয়ে তো একাকার অবস্থা। নাহিল গোসলে গিয়েছে, ও বের হলেই আপনি যাবেন। আমার কথা না ভেবেই নিজের কাজ করো। এখন সময় নেই, তাই তোমার কথার জবাবটা দিলাম না। রাত আসতে দাও, তারপর শুধু দেখো। সিরাত তাকে খুব একটা পাত্তা দেয় না। সে ঘর থেকে বেরিয়ে আসে। লোকটা দিন দিন কেমন হয়ে গেছে, আগে এমন ছিল না। হবে নাই বা কেন? বিয়ে করা স্ত্রী তার কাছে আদর আবদার তো থাকবেই। কতদিনই বা দূরত্ব বজায় রেখে চলবে? তবু সিরাত চেয়েও সহজ হতে পারছে না। বলে না, মেয়ে মানুষের লাজ বেশি, তেমনই হয়েছে তার ক্ষেত্রে। রনব কাছে আসলেই লজ্জা অস্বস্তি যেন ঘিরে ধরে তাকে। নাহিল বের হয়ে এসে বাবাকে বিছানার উপর টান টান হয়ে শুয়ে থাকতে দেখে গুটি গুটি পায়ে বিছানায় ওঠে। রনব সবই টের পাচ্ছে। ছেলে ভেবেছে সে ঘুমিয়ে পড়েছে, সে ঘুম নয়, ক্লান্তিতে শরীর ঝিমিয়ে পড়েছে কেবল। নাহিল বিছানায় উঠে সোজা রৌনকের পেটের ওপর উঠে গলা জড়িয়ে তার উপরই শুয়ে পড়ে। মাথায় গালে হাত বুলায়। রনক তার মাথায় হাত বুলিয়ে বলে, হঠাৎ এত আদর, মতলব কি শুনে? বাবা, আমি তোমার। ওইখানে যাওয়ার কথা বাদে যা খুশি বলো। প্লিজ বাবা। ওখানে অনেক মানুষ থাকবে বাবা। সেখানে গিয়ে গাছের মাঝে তোমার দিকে খেয়াল দিতে পারবো না। তুমি বাসায় সবার সাথে থাকো। মাম্মা আছে তো, ছোট দিদা থাকবে, তোমার কাকিয়া ফুপিরা আছে। বাবা, আমি তো ছোট নেই, আর তাছাড়া ইয়াসে তো যাচ্ছে। কোনো কথা না নাহিল, পর একদিন তোমাকে নিয়ে যাব। নাহিল মন খারাপ করে রনকের বুকে মুখ গুজে পড়ে থাকে। রনক বুঝতে পারছে ছেলের মন খারাপ হয়েছে, কিন্তু কিছু করার নেই। সেখানে নিয়ে গেলে সে কোনো কাজে মন দিতে পারবে না। সিরাত বলে, ওকে নিয়ে যান না সাথে করে। ছেলেটা কেমন মন খারাপ করে আছে। আপনারা চলে গেলে সারা বেলা এভাবে মন খারাপ করেই বসে থাকবে। রনক মাথা তুলে তাকায় তার দিকে। সিরাত পুনরায় বলে, ও কোনো দুষ্টুমি করবে না। নাহিল বাবার সাথেই থাকবে, তাই না সোনা? নাহিল বাবার বুকে মুখ গুজে রেখে উপনিস মাথা নাড়ে। মানে সিরাত যা বলেছে তা ঠিক। তুমি আর ওকে উস্কে দিও না, কিছু সময় পর এমনি ঠিক হয়ে যাবে। সিরাতের একটু রাগ হয়। সে বলে, এমন কেন করছেন? ও তো বলেছে ও আপনার সাথে থাকবে। সবাই যাচ্ছে, ও একা একা বাড়িতে থেকে কি করবে? তুমি বুঝতে পারছো না বিষয়টা। সিরাত এবার সত্যিই রেগে যায়। এতবার বলছে নিলে কি সমস্যা? বাবা চাচারা রয়েছে, এত মানুষ মিলে একটা ছেলেকে দেখে রাখতে পারবে না? সে বিছানার দিকে ঝুঁকে নাহিলের হাত ধরে টেনে বলে, শোনো আব্বু, তোর ওখানে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, সবাই গেলে তুই আমি ঘুরতে যাব, উঠে আয়। সে ওঠে না। সে তার বাবার গলাটা আরও একটু শক্ত করে আঁকড়ে ধরে। তার মন ভীষণ খারাপ হয়েছে, তাই তো অভ্যাসগতভাবে বাবার বুকেই পড়ে রইল। ছেলে আর বইয়ের রাগ অভিমান দেখে রনব বাধ্য হয়ে রাজি হয়ে যায়। নাহিল যখনই শুনেছে তাকে নিয়ে যাবে, সে খুশিতে বাবাকে জাপটে ধরে মনে হয় শখানেক চুমু খেয়েছে। রনবের ঠোঁটে এক তৃপ্তির হাসি। অন্যদিকে সিরাত মুগ্ধ নয়নে বাবা ছেলের এই আদুরে মুহূর্ত উপভোগ করে। জড়াজড়ি শেষ হলে এবার ওর বাপ, তোর বাবাকে গোসলে যেতে দে, নামাজে যেতে হবে তো। সিরাতের কথায় নাহিল রনবকে ছেড়ে উঠে পড়ে। ফটাফট পাঞ্জাবি টুপি পরে রেডি হয়ে নেয়। এদিকে রনবও গোসল করে তৈরি হয়ে বেরিয়ে পড়ে মাদ্রাসার উদ্দেশ্যে। সেখানে খাবার পৌঁছে নামাজ শেষ করে সকল শিশুদের মাঝে খাবার পরিবেশন করে। সকলে তৃপ্তি সহকারে খায়। মোনাওয়ার সাহেব চোখে জল নিয়ে সে দৃশ্য দেখেন। অন্যদিকে মাশরাফি সে দৃশ্য দেখে কোথাও একটা চলে গিয়েছে। পুরো সময়ে আর তাকে কোথাও দেখা যায়নি। মাদ্রাসায় 4টা ফ্যান দেওয়া হয়েছে, সাথে কম্বল ও শীত বস্ত্র। সকল কাজ শেষ করে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। 8টার মধ্যে সকলে বাড়ি ফিরে রনব চাই অন্য কোথাও। শেখ বাড়ির বাগানের এক কোণে বসে আছে মাশরাফি। সামনেই পরিষ্কার একখানা কবর। এটা আর কারণ নয়, সকলের আদরের মাহিরার। জানিস বাচ্চাগুলো কত তৃপ্তি সহকারে খাবার খেয়েছে? ওরা সবাই তোর জন্য দোয়া করবে। আমি সবাইকে বলেছি আমার বোনটার জন্য সবাই যেন দোয়া করে। আজ কতগুলো দিন হয়ে গেল তুই নাই। তোর কি একটুও মনে পড়ে না আমাদের কথা? এমন অনেক কথা বলে সে কিন্তু কোনো জবাব আর আসে না। হঠাৎই ঘাড়ে হাত রাখে কেউ। পেছন ঘুরে দেখে ব্যক্তিটি রনব। রনবকে এক নজর দেখে আবারও ঘুরে বসে। রনবও তার পাশে ঘাসের উপর বসে। মাশরাফি তার দিকে না তাকিয়ে বলে,
তুমি আবার আসতে গেলে কেন ভাইয়া? বাসায় চল, সে দুপুরে পর আসছিস, এখন বাজে কত খেয়াল আছে? আজ বাড়িতেই থাকবো ভাই, তুমি যাও। মার খাবি একদম। তোকে না দেখে ফুপা কতবার জিজ্ঞেস করেছে তোর কথা, জানিস? এখানে তোকে এভাবে বসে থাকতে দেখে মায়ের বুঝি খুব ভালো লাগছে। ও অভিমান করেছে ভাই, আমি তো ওর অভিমান ভাঙাতে বসে আছি। ও আর নেই আমাদের মাঝে, এটা মানতে হবে তোকে। আর কে বলেছে ও তোর উপর অভিমান করে আছে? এটাই তো মানতে পারছি না ভাইয়া, আমার ভুলে আমার ফুলটা চলে গেল। কত অভিযোগ, কত অভিমান করেছে তুমি জানো ভাই। ও আমাকে শেষবারে ওকে একটু দেখতেও দেয়নি। ও কোনো অভিযোগ করেনি, ও শেষ সময় পর্যন্ত তোকে খুঁজেছে, বারবার বলেছে ভাইয়া যেন নিজেকে দোষারোপ না করে। এটা আমাদের ভাগ্যে ছিল, তাই হয়েছে। ও তোকে দোষারোপ করতে নিষেধ করেছে, আর তুই ওর শেষ কথাটা অমান্য করে সবার দোষ দিয়েই যাচ্ছিস নিজেকে। ও তো তোকে ভালোবাসে, ও কিভাবে তোর উপর অভিমান করে থাকবে? মাশরাফি একটা সময় ভেঙে পড়ে। রনফ দু হাতে তাকে জড়িয়ে নেয়, বুঝিয়ে সুজিয়ে বাড়িতে নিয়ে যায়। তখন রাত প্রায় 10টা। বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে রুমে আসে, এসে দেখে সিরাত পড়ছে। সিরাত তাকে দেখে বলে, এত রাত অবধি ছিলেন কোথায়? সবাই তো 8টার মধ্যে চলে এসেছে। মাস্টারবাদের বাড়ি গিয়েছিলাম ওকে আনার জন্য। সিরাত আর কোনো প্রশ্ন করে না। রনফ ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, কাপড়গুলো একটু বের করে রাখো তো। রনব তার কথা শেষ করে ওয়াশরুমে ঢুকে সিরাত তার জন্য একটা টি শার্ট ও ট্রাউজার বের করে সোফার উপর রেখে দেয়। এগিয়ে আসে বিছানা ঠিক করতে। রনব হাত মুখ ধুয়ে বেরিয়ে আসে, হাতে তার দুপুরবেলার পরা পাঞ্জাবি, পরনে কেবল একটা সাদা ট্রাউজার। তার দৃষ্টি তার হালাল রমণীর দিকে। অন্য দিনের তুলনায় আজ চাহনি বেশ অন্যরকম। ধীর পায়ে এগোতে থাকে তার দিকে। দুপা এগোতে সিরাত ঘুরে যায় তার দিকে। তার দিকে ঘোলাটে দৃষ্টি নিক্ষেপ করে এগিয়ে আসতে দেখে সে বেশ ঘাবড়ে যায়। সেও পেছাতে শুরু করে বলে, আপনাকে এমন কেন দেখাচ্ছে? কেমন? অসুস্থ অসুস্থ লাগছে। আপনি এগোচ্ছেন কেন? আপনাকে তো সুবিধা লাগছে না, মতলব কি আপনার? বুঝে নাও। উল্টাপাল্টা কিছু করার চিন্তা একদম মাথায় আনবেন না। আচ্ছা হবে, সব উল্টো পাল্টাই হবে। সিরাত পেছাতে পেছাতে বিছানায় ছুঁই ছুঁই হয়ে দাঁড়িয়ে আছে। আর এক পা পেছালে সোজা বিছানায় পড়বে। রণপ তার মাঝে দূরত্ব কেবল এক পায়ে। সিরাত বলে, কাজটা আপনি ঠিক করছেন না। ঠিক ভুলের হিসেবটা না হয় বাকির খাতে তুলে রাখো, এখন রাতের হিসেবটা সেরে নেই। না প্লিজ। মাত্র এক পায়ের দূরত্বে দাঁড়িয়ে তুমি কাঁপছো কেন? দেখো আমি তোমার কত কাছে, কেবল তোমার মাঝে একটু উষ্ণতা চাই। তুমি আমাকে কেবল নমনীয় রূপেই পাবে, ফিরিয়ে দিও না। নিস্তব্ধ রাত, আশেপাশে সব শান্ত নীরব। শিকদার বাড়ির প্রতিটা প্রাণ হয়তো নিদ্রায় ঢুলে পড়েছে। কেবলমাত্র শব্দ আছে শিকদার বাড়ির বড় পুত্র রনফের ঘরে। মুখ নিঃসৃত কোনো কথা নয়, কেবল নিঃশ্বাসের শব্দ। সিরাতের পা আর এগোয় না, তার হালকা নিঃশ্বাস ছন্দ হারিয়ে ফেলেছে। বিছানার কিনারে থমকে দাঁড়িয়ে আছে। রনফের উপস্থিতি যেন ঘরটাকে আরো উষ্ণ করে তুলছে। এক পায়ে দ্রুত, আর তাতেই তার বুক ধুকপুক করছে। রনব ধীরে ভারী নিঃশ্বাস ফেলে এগিয়ে আসে। তার চোখ দুটো ঘোলাটে, কিন্তু তাতে রয়েছে একটা অদ্ভুত শান্ত আগুন, যা সিরাতকে একই সাথে ভয় পাইয়ে দেয়, আবার অদ্ভুতভাবে আকর্ষণ করে। রনব খুব কাছে আসে, এতটাই কাছে যে সিরাত তার নিঃশ্বাসে উষ্ণতা অনুভব করতে পারে। হাত দুটো পাশে নামানো, তবুও সে যেন তাকে ঘিরে রেখেছে অদৃশ্য কোনো বলয়ে। সিরাত কাপা গলায় বলে, আপনি এমন কেন করছেন? রনব এক মুহূর্ত চোখ বন্ধ করে আবার তাকায় তার দিকে, ধীরে গভীরভাবে। জানি না, তবে এটুকু জানি শুধু যে তোমার উপস্থিতি আমার দুনিয়া থমকে দেয়, সব শব্দ হারিয়ে যায়। সে আরেকটু কাছে আসে, কিন্তু স্পর্শ করে না। শুধু তার নিঃশ্বাস। শরীর থেকে আসছে পুরুষালী শরীরের অদ্ভুত এক সুবাস, যা পারফিউম ও ঘামের মিশ্রণে তৈরি। এই সুবাস যেন সিরাতের মাঝের ভয় এবং অস্থিরতা বাড়িয়ে দেয়। আবার পেঁচাতে শুরু করে। সিরাত পেঁচাতে পেঁচাতে সোজা বিছানায় পড়ে যায়, আর সেই সুযোগে রনব দুহাত দিয়ে তাকে ঘিরে বিছানায় ঝুঁকে আসে। তবুও শরীর ছোঁয় না। তাদের মাঝে রয়েছে বেশ খানিকটা দূরত্ব। তার কণ্ঠ আরো গভীর হয়। নেশালো এক ঘোর মিশ্রিত কণ্ঠে বলে, ভয় পেও না, আমি তোমাকে কখনোই তোমার ইচ্ছা ছাড়া ছুঁয়ে দেখব না, কিন্তু আজ তোমাকে খুব কাছে চাই। শুধু তোমার উষ্ণতা চাই, তোমার মাঝে হারাতে চাই। আপনি এমন কথা বলছেন কেন?
আপনি তো বলেছিলেন আমায় সময় দিবেন, তাহলে এমন আচরণের অর্থ কি? রনক মৃদু হাসে, চোখ দুটো আরো নরম হয়ে যায়। কারণ তোমাকে দেখলে আমার ভেতরের সব ঝড় থেমে যায়, আমারও পুনরের নতুন উদ্যম শুরু হয়। তুমি বোঝো না, তুমি আমার শান্তিও, তুমি আমার অস্থিরতাও। কেবল আজ একটু সম্মতি দাও, প্রমিস করছি একটুও কষ্ট দেব না। সিরাত তার নিচে ঠোঁট কামড়ে ফেলে, তার হৃৎপিণ্ড দ্রুত ধূপধাপ করছে। রনক হাত বাড়ায় কিন্তু তার গালের উপর থেমে যায়, স্পর্শ না করে 1 ইঞ্চি দূরে কেবল তার উষ্ণতা। দেখেছ, তোমাকে না ছুঁয়েও আমি তোমার খুব কাছে থাকতে পারি, কারণ তোমাকে সম্মান করি। প্লিজ শোনো, আজ আর কখনো জোর করবো না। সিরাতের চোখে অশ্রু চিকচিক করে, ভয়ের নয় আবেগের। রনক মুখটা আরো কাছে আনে, কণ্ঠ ফিসফিসি নিচের। ভয় পায় না করে যা, তোমাকে ভয় দেখাতে নয়, তোমাকে অনুভব করাতে এসেছে যে তুমি আমার আর আমি তোমার। আজ আমি তোমার পাশে থাকতে চাই, খুব খুব কাছে থাকতে চাই, এতটাই কাছে যেখানে থাকলে তোমার নিজেকে পরিপূর্ণ মনে হবে। তোমাকে ঘুরিয়ে আনতে চাই সুখের সাগরে। যাবে আমার সাথে সেথায়, যেখানে রাত কেবল গভীর থেকে গভীর হয়, কিন্তু ভোরের আলো আর ফোটে না। সিরাত শ্বাস আটকে তাকিয়ে থাকে। রনক তার উপর ভর দিয়ে নেই, তো শুধু 2 হাতে দিয়ে বিছানায় ভর দিয়ে ঝুঁকে থাকে, তার চোখে গভীর কমলতা। শুধু একবার বলো থাকো, আমি তোমাকে এমনভাবে আগলে রাখবো যেন বাইরের পৃথিবীটাই থেমে যায়, এমনভাবে আড়াল করে নেব পৃথিবীর কোনো কলঙ্ক, কোনো দাগ তোমার শরীর স্পর্শ করতে পারবে না। রনক তার দিকে আকুতি ভরা দৃষ্টিতে তাকায়, চোখে একরাশ নেশা, একরাশ উন্মাদনা, একরাশ চাওয়া, আপন মানুষটাকে নিজের করে পাওয়ার আকুতি। সিরাত সবটাই বোঝে, সবটাই মানে। মন মস্তিষ্ক তাকে দুদিকে টানছে। মন বলে বিলীন করে দে এই লোকটার মাঝে, মস্তিষ্ক বলে যাকে মনে জায়গা দিতে পারলি না তাকে শরীরে জায়গা দিবি। মন মস্তিষ্কে যুদ্ধে একসময় মন জয়ী হয়। চিকচিক করা চোখে দৃষ্টি মেলায় রনফের সাথে, সে তার দিকে তাকিয়েছিল। রনফের চোখ দুটো আজ তার কাছে খোলা বই মনে হচ্ছে, যেখানে তাকে পাওয়ার এক আকুলতা। সিরাত গলার স্বর খুঁজে পায় না, শুধু খুব ধীরে খুব আস্তে বলে, থাকুন। রনফের ঠোঁটে ধীর প্রশান্ত এক হাসি ফুটে ওঠে। এই তো আমার জান। সে খুব ধীরে, অতিরিক্ত সতর্কতায় তার চুলে হাত রাখে। উষ্ণ নরম নিরাপদ। রনফ বলে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার প্রতিটা ভরসা আমি আগলে রাখবো। আজ তুমি যতটা কাছে আসতে চাও, কেবল সেই সীমানায় থাকবো। সিরাত একটু শান্ত হয়, চোখ বন্ধ করে তার স্পর্শ অনুভব করে। রনফ খুব নরম স্বরে বলে, আজ কোনো তাড়াহুড়া নয়, ধীরস্থিরভাবে আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই। ঘরের বাতাস বদলে যায়। আজ সিরাত প্রথমবার অনুভব করে ভয় আর দুশ্চিন্তার ভেতরেও রনফের উপস্থিতি তাকে গভীর নিরাপত্তায় ঢেকে রাখছে। রনফ আস্তে আস্তে এগিয়ে আসে সিরাতের আরও কাছে। মন ভরে দেখে নাই ভাষা ভাষা চোখ দুটো যা বন্ধ, ফুলো ফুলো গালগুলো যা রক্তিম আভা ধারণ করেছে, পাতলা ঠোঁট দুটো পাল্লা দিয়ে কাঁপছে। তার অবস্থা দেখে হালকা হাসে, মুখটা এগিয়ে আনে, নাকের সাথে নাক মিশিয়ে নেয়, একটু চেপে হালকাভাবে ঠোঁটে ঠোঁট রাখে। সিরাতের শরীর ঝাঁকি দিয়ে ওঠে। রনক আস্তে করে পিঠের নিচে হাত দিয়ে তাকে বুকের সাথে মিশিয়ে নেয়, ঠোঁটে ঠোঁট রেখেই বলে, ভয় নেই জান, আমি আছি তো। ধীরে ধীরে ঠোঁটে ঠোঁট মিশে যায়। 2 জোড়া ঠোঁটের মাঝে ঘর্ষণ আর ঘন শ্বাসের শব্দ ঘরটাকে, মুহূর্তটাকেও আরও উত্তপ্ত করে তোলে। ক্রমশই ঠোঁটের ক্রিয়া বৃদ্ধি পায়, ঠোঁট ছেড়ে নিচে নামতে শুরু করে, থামে কণ্ঠদেশে এসে টুকরো টুকরো চুমুতে ভিজিয়ে দেয় নারী দেহের কিছু অংশ। অন্যদিকে হাতের স্পর্শ গভীর হতে থাকে, কামিজ গলিয়ে তা প্রবেশ করে ভিতরে। উন্মুক্ত উদরে চলে তাদের উন্মাদনা। নারী দেহে বারে বারে কেঁপে ওঠে। প্রথমবার কোনো পুরুষের এমন স্পর্শ তাকে বেসামাল করে তুলছে। পুরুষালী রুক্ষ এক হাত তার কোমর বেয়ে উপরে উঠতে শুরু করে, স্পর্শ করে নারী দেহের সংবেদনশীল এক অংশ। নারী দেহ ছটফটিয়ে ওঠে, দাঁতে দাঁত চেপে শুয়ে নেয় সবটা। আস্তে আস্তে সরে যায় শরীরের উপরের অংশের আবরণ, সংকুচিত হয়ে যায় সিরাত। উন্মাদ পুরুষটির নেশালো দৃষ্টি ঘুরে বেড়াচ্ছে তার সম্পূর্ণ শরীরে। এমন দৃষ্টি দেখে লজ্জা মিশ্রিত কণ্ঠে সিরাত বলে, লাইটটা অফ করে দিন না। রনক তার কথাই বেশ বিরক্ত হয়, কিছু একটা ভেবে ঠোঁটে ফুটে ওঠে দুষ্টু হাসি।
সিরাতের উপর থেকে সরে বিছানা থেকে নেমে লাইট অফ করে দিয়ে ফিরে আসে তার কাছে। পুনরায় সিরাতের উপর ঝুঁকে বলে, আর কোনো কথা শুনবো না, যা হবে চুপচাপ শুয়ে নেবে। যা বলার যা করার সকালে বলবে, তখন সব শুনবো। আপনি তো বলেছিলেন। কোনো কথা না, হুঁশে থাকলে মানুষ অনেক কিছুই বলে। এখন আমি হুঁশ আর নিয়ন্ত্রণ হারা, তাই নিজের কোনো গ্যারান্টি দিতে পারছি না। সরি পাখি। সিরাত কিছু বলতে যায়, ততক্ষণে রনব তার ঠোঁট দ্বারা কথা আটকে দেয়। রাত যত গভীর হয় বেসামাল পুরুষটির উন্মোদনা বৃদ্ধি পায়। দীর্ঘশ্বাস, ঘাম, গঙ্গানির আওয়াজে সব মুখরিত। সিরাতের চোখের কোণ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। লোকটা নমনীয় হবে বলল, তাকে এক চুলো ছাড় দেয়নি। কিছু বলতেও পারছে না, না পারছে সইতে। একটা সময় পর পুরুষ দেহটিতে ক্লান্তি নেমে আসে। ঘাম মিশ্রিত শরীরটা মিশিয়ে দেয় নারী দেহের সাথে। মাথাটা বুকে রেখে ঘন ঘন শ্বাস ফেলছে। নিজেকে একটু সামলে নীরবতা ভাঙে। হাঁপিয়ে ওঠা গলায় বলে, সরি পাখি, 7 বছর পর তো তাই। অসভ্য লোক, সরুন আপনি, নিজে বালিশে গিয়ে ঘুমান। বিবাহিত পুরুষের সবচেয়ে শান্তির জায়গা হলো এটা। বিয়ের পর যে পুরুষ বালিশে ঘুমায় সে আসলে কোনো পুরুষই না। ভাষণ শেষ হলে সরবেন আপনি। হুম, শিমুল তোলার ওই বালিশের চেয়েও নরম তো এই বালিশটা। আরে ভাই, ওয়াশরুমে যাব আমি। এত কিছুর পরেও তোমার আমাকে ভাই মনে হয়? কি করলাম সারা রাত এত পরিশ্রম করে? সব পরিশ্রম তো মাটি করে দিলে। আপনি তো চরম লেভেলের নষ্ট একটা পুরুষ। এতদিন তো বেশ ভালো ভাবতাম আমি আপনাকে। এটা তোমার ভুল যে তুমি আমাকে ভালো ভেবেছ। আমি বড়ই নষ্ট। এতদিন মৌখিকভাবে বোঝনি, তাই প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলাম আজ। সে রনবকে ধাক্কা দিয়ে একপাশে ফেলে দেয়। সে তড়িঘড়ি করে উঠে বসে। পরনে তার রাতে পরা 3 পিসটার ওড়না, যা বুক থেকে হাঁটু পর্যন্ত জড়ো। বিছানা থেকে এক পা নিচে নামিয়ে ফুলোর স্পর্শ করে দাঁড়াতেই শরীর ব্যথায় নীল হয়ে আসে। ধপ করে আবারও বিছানায় বসে পড়ে। রাগে দুঃখে তার চোখে পানি চলে আসে। উল্টো ঘুরে শুয়ে থাকা রনব এবার তার দিকে ফিরে তাকায়। সিরাতের এর অবস্থা দেখে তার যেমন মায়া হয় তেমনি হাসিও পায়। কিন্তু এখন যদি সে হাসে তবে তার আর রক্ষে থাকবে না। তাই হাসি চেপে উঠে বসে এগিয়ে যায় সিরাতের দিকে। সিরাত তার উপস্থিতি টের পেয়ে তবুও নড়ে না। রনব এগিয়ে তার কোমর আঁকড়ে ধরে ঘাড়ে থুতনি রেখে বলে, সরি পাখি, বুঝতে পারিনি এত কষ্ট হবে তোমার। নেক্সট টাইম থেকে খেয়াল রাখবো। চলো, তোমাকে ওয়াশরুমে দিয়ে আসি। সিরাত রেগে মেগে ঝটকা মেরে তাকে সরিয়ে দিয়ে বলে, থাক, মেলা উপকার করেছেন, আর দরকার নেই। শুরুতে তো কত ভালো ভালো কথা, আমি একটু কষ্ট দিব না, নমনীয় থাকবো। এই নমনীয়তার ছিঁড়ি এখন সরি না, কোথায় গেছে সেসব ভালো ভালো কথাগুলো? রনব ঘাড় ঘুরিয়ে পিড় করে বলে, মুরগি ধরার আগে সব শিয়ালই ভালো ভালো কথা বলে। তুমি বোকা, তাই বোঝনি। এই কি বিড়বিড় করেন? যা বলার জোরে বলেন। জোরে বলি আর তুমি বাড়ি মাথায় ওঠাও। আমার একটা সম্মান আছে বাড়িতে। হ্যাঁ, সম্মান সে তো কম্বলের ফাঁকা দিয়ে উকি দিচ্ছে। আগে ঘরের সম্মান বাঁচান, তারপর বাড়ির সম্মানের কথা চিন্তা করবেন। আর নেক্সট কখনো না। আপনি কালই ঢাকা ফিরবেন, আমি যাব না আপনার সাথে। তার কথা শেষ করে সে কোনো মতে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। এদিকে রনব হা হয়ে চেয়ে আছে তার যাওয়ার দিকে। বিড়বিড় করে বলে, কি বলে গেল 2 আঙ্গুলে মেয়ে? তার কথাই কিছু আন্দাজ করতে পেরে কম্বলের দিকে তাকাই। অমনি চেহারা আতঙ্কে ছেয়ে যায়। তার যেন মাথায় হাত, যা করেছে ঘোরের মাঝে করেছে। তাই বলে এভাবে খোলামেলা ভাবে সামনে থাকার মতো এত নির্লজ্জ এখনো সে হয়ে উঠতে পারেনি। পরের দিন সকালে রনবের ঘুম একটু দেরিতেই ভাঙে। সে পাশ ফিরে দেখে সিরাত গুটিসুটি মেরে শুয়ে আছে। মুখটা তার মলিন, একটু মায়া হয় তার। যতই হোক তার তুলনায় মেয়েটা অনেকটাই ছোট। একটু নমনীয় হলে ক্ষতি কি ছিল? কিন্তু সে সময় কি আর সেসব কথা মাথায় ছিল? সে ফ্রেশ হয়ে নিঃশব্দে ঘরের থেকে দরজা চাপিয়ে বেরিয়ে আসে। ভোরের আলো ফুটেছে অনেক আগেই। বসার ঘরে আজমল, মুনওয়ার, ইস্তিয়াক ও রামিম বসে চা খাচ্ছে। সেও এগিয়ে গিয়ে বসে সেখানে। রাবেয়া তার দিকে 1 কাপ চা এগিয়ে দেয়। রাবেয়ার স্বামী আসতে পারেনি, একটা কাজে আটকে গেছে সে। রনবকে দেখে আজমল শিকদার বলেন, আজ এত বেলা করে উঠলে যে, শরীর ঠিক আছে? না আব্বু, শরীর ঠিক আছে। রাতে মেশকাতে শরীরটা একটু খারাপ হয়েছে, তাই রাতে ঘুম হয়নি। সিরাতের শরীর এখন কেমন? কি হয়েছে ওর?
মাথা ব্যথা উঠেছিল, এখন মোটামুটি ভালো। শেষ রাতে ঘুমিয়েছে, এখনও ওঠেনি। তাহলে আর ওকে জাগানোর দরকার নেই। সকালের খাওয়া দাওয়া শেষে মনোয়ার সাহেব তার পরিবার নিয়ে চলে যান। যাওয়ার আগে প্রত্যেকে সারার সাথে দেখা করে যায়। অবশেষে আসে মাশরাফির পালা। সে সারার কাছে এগিয়ে আসে। সারা সোফায় বসা, ইশতিয়াক শিকদারের পাশে হুইল চেয়ারে বসে আছে। সকাল সকাল আতি এসে তাকে বাইরে নিয়ে আসে। মাশরাফি এগিয়ে গিয়ে সারার সামনে হাঁটু গেড়ে বসে, এক হাত ধরে বলে, যাচ্ছি, আবার কবে আসি ঠিক নেই। তুই পারলে যাস, বা যদি কখনো যেতে মন চায় আমাকে কল করিস, আমি এসে নিয়ে যাব। এখন তো তোর সখী নেই, কার জন্যই বা যাবি তুই? তবুও যাস, আম্মু আব্বু সবার ভালো লাগবে। কিভাবে যাব আমি? আমি তো হাঁটতেও পারি না। ভাইয়া আছি তো, যখন ইচ্ছে হবে বলবি। যখন বাইরে যেতে ইচ্ছে করবে শুধু একটা কল করবি, ব্যাস আমি হাজির হয়ে যাব। সারার মুখটা বেশ উজ্জ্বল দেখা যায়। সে ঘন ঘন মাথা নেড়ে সম্মতি জানায়। মানে সে যেতে চাই, কলও করবে। মাশরাফি বলে, ঠিকমতো খাওয়া দাওয়া করবি, ওষুধগুলো সময় মতো খাবি। ওষুধ না খেলে সুস্থ হবি কিভাবে? তোর সুস্থতার উপর নির্ভর করছে আমার স্বস্তি, আমার শান্তি। সারা সুস্থ হয়ে উঠলে কিছুটা হলেও বোঝা হালকা হবে। সারা মাথা নেড়ে সায় জানায়। মাশরাফি তার হাত ছেড়ে উঠে দাঁড়ায়, মাথায় হাত বুলিয়ে স্থান ত্যাগ করে। পাশে বসা ইশতিয়াক সব দেখে তার সব কথা শোনে, ভাবে হাসি খুশি ছেলেটা কিভাবে ভেঙে গেছে। মনে মনে দোয়া করতে ভুলল না তার জন্য। সিরাতের ঘুম ভাগে 10টার দিকে। আশেপাশে চোখ বোলায়, নজরে আসে সোফায় বসা নাহিলকে, তার ফোনে কিছু একটা করছে। সিরাত এক ঝটকায় বিছানা ছাড়ে। শরীরটা এখন আগে চেয়ে বেশ ভালো। সে এগিয়ে যায় সোফার দিকে, চমেরে নাহিলের হাত থেকে ফোনটা কেড়ে নেয়। নাহিল আতঙ্কিত হয়ে উপরের দিকে তাকায়, নজরে পড়ে সিরাতকে। সিরাত রাগ মিশ্রিত কণ্ঠে বলে, তুমি আবার আমার ঘুমের সুযোগ নিয়ে ফোনের লক খুলেছো? কাল রাতেও ফোন নিয়েছো, রাত জেগে ফোন দেখেছো, এগুলো বলবো তোমার বাবাকে? প্লিজ বাবা, আমাকে বলো না, আমি এমন করব না। কাল আমি ফোন নেইনি তো, ইনান নিয়েছে, তারপর আমাকে পাঠিয়েছিল তোমার কাছে ফোনের লক খুলতে। তাই বলে তুমি ঘুমের সুযোগ নিবে? এটা কি কি বলে জানো? চুরি বলে। কারো অনুমতি ছাড়া কারো জিনিস ধরাকে চুরি বলে। সেটা হোক বাবা মায়ের বা বাইরের কারো। তুমি তাদের সাথে থেকে থেকে এইসব শিখছো? সরি, আর হবে না, প্লিজ বাবা, বলো না। বাবা খুব বকবে আমাকে। তুমি কাজই করেছো বকা খাওয়ার মতো। আর ওরা বললেই তোমাকে ফোনের লক খুলতে আসতে হবে? এখন ওরা যদি বলে অন্য কারো জিনিস আনতে, তুমি এনে দিবে? নাহিল দুদিকে মাথা নাড়ে, তার মানে সে করবে না। নাহিল এগিয়ে এসে সিরাতের কোমর জড়িয়ে ধরে, কোমরে থুতনি ঠেকিয়ে মাথা উঁচু করে সিরাতের মুখের দিকে তাকাই, বলে, প্লিজ বলো না, আমি আর কখনো ওদের কথা শুনবো না। তোমার লক্ষ্মী ছেলে হয়ে থাকবো। তুমি যা বলবে সব শুনবো, কোনো দুষ্টুমি করব না। তোমার আর আমার পেছনে ছুটাছুটি করতে হবে না। তোমার একবার বলতেই সব করব। প্লিজ তবু বাবাকে বলো না, বলবে না তো? সিরাত একটু অবাক হয়। রণব ছাড়া কারো কাছে এভাবে স্বীকারোক্তি দেয় না। রণব ছাড়া এভাবে কারোর কোমর জড়িয়ে ধরে নিজের ভুল স্বীকার করে না। তার মনে একরাশ ভালো লাগা চেয়ে যায়। ছেলের এমন স্বীকারোক্তি দেখে তার মন নরম হয়ে যায়, বলে, ঠিক আছে, এবারের মতো ছাড়। এরপর আর এমন কিছু করলে বাবাকে বলে মার খাওয়াবো, মনে থাকবে? নাহিল উপর নিচ মাথা নাড়ে, মনে থাকবে তার। সে সিরাতকে ঝুঁকতে বলে। সিরাত তার দিকে ঝুঁকে। নাহিল টুপ করে দুগালে দুইটা চুমু খেয়ে দৌড় দেয়। সিরাত তার কাণ্ডে একটু শব্দ করে হাসে। এমন সময় রৌনক ঘরে ঢোকে। ছেলেকে দৌড়ে যেতে দেখে সে একটু ভুরু কুচকে তাকায়। ছেলে তাকে দেখো ব্রেক করে না, একই গতিতে ছুটে চলে। ভিতরে ঢুকে সিরাতকে হাসতে দেখে বলে, এত হাসির কারণ? তোমার ছেলেকে দেখলাম দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল, কি ব্যাপার? সিক্রেট, আপনাকে বলা যাবে না। রৌনক এগিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো সিরাতের পেছন থেকে দুহাতে জড়িয়ে ধরে বলে, কি এমন সিক্রেট যে আমাকে বলা যাবে না? সিরাত রৌনকের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলে, আপনি আর আপনার ছেলে দুজনেই সুবিধাবাদী। সুযোগ বুঝে কথায় আদায় করে নিতে পারেন আপনারা। এক প্রকার খোঁজে দিল তাকে কাল রাতের ঘটনা নিয়ে। রৌনক আর একটু চাপ প্রয়োগ করে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে, কোনো কোম্পানির প্রোডাক্ট দেখতে হবে না? হ্যাঁ জানি, রওনক শিকদার কোম্পানির প্রোডাক্ট। ছাড়েন, সারাদিন গায়ে পড়া ধান্দায় থাকেন। রৌনক ঘাড়ে একটা কামড় বসিয়ে তাকে ছেড়ে দিয়ে বলে, শুধু সারা দিন না, সারা রাতও আছে।
এটা বলো না কেন? সীমা ছাড়া অসভ্য তাকেই বলে যাকে রনফ শিকদার বলে। সীমা ছাড়া বেয়াদব তাকিয়ে বলে যাকে মিসকাত শিকদার বলে। বেয়াদব মহিলা কোথাকার। স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয় শেখানি তোমাকে? না, শিখিনি। আব্বু ওই বইটা কিনে দেয়নি। রনক আর কথা পারে না। এই বাচাল মেয়ে যত কথা বলে সে পারবে না। শেষে দেখা যাবে সোজা সম্মানে হাত দিয়ে বসবে। তাই সে বিছানার পাশে ডয়ের থেকে 2 পাতা ওষুধ এনে সিরাতের হাতে দেয়। সিরাত একটা পাতা নিয়ে অন্যটা ফিরিয়ে দেয়, বলে, এটার কোনো প্রয়োজন পড়বে না। রনক ভুলে বসেছিল সিরাতের অক্ষমতার কথা। সে মনে মনে নিজেকেই গালি দেয়। সকালে তাড়াহুড়ো করে ওষুধ এনেছে সে, তখন খেয়াল ছিল না তার। অজান্তেই মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলল। সরি, মনে ছিল না। সমস্যা নেই, এরপর থেকে খেয়াল রাখবেন। সিরাত ওষুধের পাতা টেবিলের উপর রেখে নিঃশব্দে বেরিয়ে যায় ঘর থেকে। মিথিলা চুলায় তরকারি বসিয়েছে। এমন সময় রান্নাঘরে সিরাত এসে হাজির হয়। তাকে দেখে মিথিলা বলে, কিছু কি লাগবে বড়জা? সিরাত তার সম্বোধনে একটু বিরক্ত হয়, তবুও বলে, একটু আদা চা করতে এসেছিলাম, কিন্তু তুমি তো রান্না করছো। এখনই করতে হবে? মানে রান্না শেষ করে করলে হবে না? আর এই অবেলায় চা খাবে? একটু ঠান্ডা লেগেছে, গলায়ও ব্যথা করছে তাই। আচ্ছা তুমি রান্না করো, রান্না শেষে ডাক দিও, আমি করে নিব। আচ্ছা, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি রান্না শেষে চা করে দিয়ে আসবো। আচ্ছা। সিরাত রান্নাঘর ত্যাগ করে। সকাল থেকে শুয়ে থেকে শরীর ম্যাচম্যাচ করছে, তাই আর ঘরে গেল না সে। চলে গেল সারার কাছে। সারাকে সাইরা বেগম খাইয়ে দিচ্ছেন। সারা বোনকে দেখে ভেতরে এসে পাশে বসতে বলে। সিরাত গিয়ে তার পাশে বিছানায় উঠে বসে। আম্মু ওকে এখন খাওয়াচ্ছ? সকালের ওষুধগুলো কখন খাবে? সকাল থেকে জোর করছি, বলে বমি আসে, খেতে ইচ্ছে করছে না। এই তুই কি সকালের ওষুধ দুপুরে খাবি? এরকম করলে সুস্থ হবি তুই? আমি কি করব খেতে ইচ্ছে না করলে? তা খেতে মন চাইবে কেন? সারাদিন যদি হাবিজাবি চিপস চকলেট খেয়ে বেড়াস তাহলে ভাত তরকারি কিভাবে যাবে পেটে? আমি খাই না ওইসব। তুমি খাও না? তোমার তোষকের নিচে প্যাকেটগুলো ভূতে এসে রেখে যায়। আম্মু জানো না তুমি, ও ইয়াস আর রিনানকে দিয়ে এগুলো আনায়। জানে যে বড় কাউকে বললে এনে দিবে না, ওইগুলোকে ও ভাগ দেয়, সেই লোভে ওরাও এনে দেয়। তুই এই কাজ করে বেড়াস, তাই জন্য তো ভাত তরকারি ভালো লাগে না। তিনজনের মাঝে কিছুক্ষণ আলাপ চলে। পুরোটাই ছিল সারাকে নিয়ে। সারা বেগম আগের মতো আর সিরাতের সাথে রাগারাগি করেন না, কথা বলেন মোটামুটি। তবে তার পুরোটা জুড়ে থাকে ছোট মেয়ে সারা। সিরাত নিজের ঘরে বসে ফোন দেখছে আর চা খাচ্ছে। ফোনে মূলত বন্ধুদের সাথে কথা বলছে। সামনেই পরীক্ষা, তা নিয়ে আলোচনা হচ্ছে। এরই মাঝে ঘরে প্রবেশ করে রনব। হাতে তার খাবারের থালা। সে এগিয়ে গিয়ে সোফায় বসা সিরাতের সামনের টেবিলে খাবারের প্লেট রেখে সেও পাশে বসে। বেলা বাজে 11টা। সকালের নাস্তাটাও করনি, তার উপর খালি পেটে খাচ্ছ কেন? গলা ব্যথা করছে তাই খাচ্ছি। খাবার এনেছে, চা শেষ করে দ্রুত খেয়ে নাও। রেখে যান, পরে খেয়ে নিব। পরে আর কখন? দুপুরে? বললাম তো খাবো, রেখে যান। রনব উঠে চলে যায়। সিরাত আবারও ফোনে নজর দেয়। কিছু সময় বাদে রনব আবারও আসে। এসে প্লেটটা নিজের দিকে টেনে নিয়ে মাখতে শুরু করে। মেখে লোকমা তৈরি করে সিরাতের মুখের সামনে ধরে। সিরাত রনবের দিকে তাকিয়ে বলে, বললাম তো পরে খাবো। এখনই খাবে? সবকিছুতে কেন এত জোর খাটানো? নিজের জেদটা অন্যের উপর চাপিয়ে দিতে মজা পান আপনি? রনবের চোখ লাল হয়ে ওঠে। চল শক্ত করে এক হাত দিয়ে সিরাতের মুখ চেপে ধরে গালে খাবার পুড়ে দেয়। সিরাত চেঁচিয়ে ওঠে, আপনি কিন্তু বেশি বেশি করছেন। সবসময় গায়ের জোর দেখাবেন না। গায়ের জোর দেখাতে চাইও না, তুমি বাধ্য করো আমাকে। রাগ যদি আমার উপর থাকে সেটা আমার উপরেই দেখাও। খাবারের উপর কেন রাগ দেখাচ্ছ? খাবো না আমি, আর জোর করলে আমি কিন্তু প্লেট ছুঁড়ে ফেলে দিব। রনবের এবার রাগ উঠে যায়। এই মেয়ে, গলা নিচে নামাও। বাড়িতে আরো লোকজন আছে, আর প্লেটে হাত দিয়ে দেখো, এক চরে দাঁত ফেলে দেব। হ্যাঁ, এখন তো চড়াবেনি। নিজের কাজ শেষ না, এখন চর তো মারবেনি। তখন তো জান সোনা কলিজা ছাড়া মুখ দিয়ে কিচ্ছু বের হচ্ছিল না। রনব তার কথাই বেজায় বিরক্ত হয়। তুমি এখনো আমার জান কলিজা শোনাই আছো, কিন্তু যেভাবে সেধে পরে ঝগড়া করতে আসছো তাতে নিশ্চয়ই তুমি দু একটা চড় খাবে। আপনি মারবেন আমায়? মার খাওয়ার মতো কাজ করলে মার তো খাবেই। কথা না বাড়িয়ে চুপচাপ খাও।
সিরাত তার কথার ফিটে কিছু বলতে চায়, তবে রনফ জোর করে খাবার মুখে পুরে দেওয়াই আর কিছু বলতে পারে না। খাওয়া শেষ করে রনফ সিরাতের হাতে একটা ওষুধ ধরিয়ে দেয়। সিরাত পূর্বে নেই ঘাড় তারামি করে তাকে জোরপূর্বক ওষুধটা খাইয়ে দেয়। এটার কোনো দরকার ছিল না। এটা পেন কিলার, ওটা ফেলে দিয়েছে। সিরাত ওষুধ খেয়ে মাথা নিচু করে চুপচাপ বসে থাকে। তার মন হয়তো একটু ভার হয়েছে। রনফ সিরাতকে টেনে তার উড়োর উপর বসিয়ে দেয়। সিরাত জোর করে উঠতে চায়।